আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব, প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রাকচার অফ সয়েল। তো প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রাকচার অফ সয়েল খুবই ফান্ডামেন্টাল একটি বিষয়। এটা নিয়ে কথা বলার ক্ষেত্রে, যেহেতু এটা 3-1 এর একটি কোর্স, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একেবারে বেসিক একটা কোর্সের অংশ, এবং এই প্লাস্টিসিটি এবং স্ট্রাকচার অফ সয়েল নিয়ে কথা বলার আগে সয়েল সম্পর্কে কিছু জেনারেল আইডিয়া স্টুডেন্টের থাকা প্রয়োজন। তো সেটার জন্য আমি শুরুতেই বেসিক ইনফরমেশন, সয়েল সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তারপর আমাদের আলোচ্য যে বিষয়টা প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রাকচার অফ সয়েল, সেটা নিয়ে কথা শুরু করব। তো আলোচনার শুরুতেই কিছু জেনারেল বিষয় সয়েল রিলেটেড আলোচনা করতে চাচ্ছি। তো শুরুতেই হলো সয়েলের ডেফিনেশন, বা সয়েল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। যদিও আমরা এর আগে সয়েল সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছি, লাইক হলো আমাদের জিওলজি এবং জিওমরফোলজি যে কোর্সটা ছিল সেখানে আমরা পড়ে এসেছি, তারপরও জিনিসটা একটু রিভিউ করে নেওয়া যে সয়েলের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি। একেবারে সহজভাবে যদি বলা হয়, সয়েলের ডেফিনেশনটা হলো আর্থ ফর্মিং ম্যাটেরিয়ালস। দ্যাট মিনস আমাদের আর্থ সারফেস তৈরি হওয়ার জন্য যা যা প্রয়োজন, বা যা যা এলিমেন্ট দিয়ে আর্থ সারফেসটা তৈরি হয়ে আছে, তার সবই হলো সয়েল। সো এটার আন্ডারে আমাদের গ্রাভেল বা রক, আমরা যাই বলি না কেন, এবং আমরা আমাদের চারপাশে বালি বা স্যান্ড, কাদামাটি বা ক্লে, যেটাই আমরা বলি, বা পলি বা সিল্ট, যে নামে আমরা চিনি না কেন, এগুলো সবগুলোকে সম্মিলিতভাবে সয়েল বলা হচ্ছে। তো এই সয়েলকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায় বিভিন্ন টপিকসের উপর বেস করে। সো এটার একটা মেজর ক্যাটাগরি তার অর্গানিক কন্টেন্টের উপর বেস করে করা যায়। তো সেই অনুযায়ী আমি এখানে অ্যাড্রেস করেছি সয়েলের দুটো ক্লাসিফিকেশন। একটাকে বলছি আমরা ইনঅর্গানিক সয়েল, আরেকটাকে বলছি আমরা অর্গানিক সয়েল। সো ইনঅর্গানিক সয়েল বা অর্গানিক সয়েল ডিটেল আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং আমাদের যেই ল্যাব আছে 344, সেখানেও কিছুটা আলোচনা হবে। সো ইন জেনারেল ইনঅর্গানিক সয়েল বলতে আমরা বুঝবো যেই সয়েলের অর্গানিক কন্টেন্ট খুবই ইনসিগনিফিকেন্ট পরিমাণ থাকে, পরিমাণ খুবই কম থাকে। অথবা যদি অন্যভাবে বলি, যে সয়েলে যদি অর্গানিক কন্টেন্ট সাফিসিয়েন্ট পরিমাণ থাকে, তাহলে আমরা তাকে অর্গানিক সয়েল বলবো, এর বাদে বাকি যা আছে সবই ইনঅর্গানিক। এখন অর্গানিক সাফিসিয়েন্ট অর্গানিক কন্টেন্ট বলতে কি বুঝতে পারছি সেটা একটু যদি আলোচনা করি। নর্মাল সার্কামস্টেন্সে আমাদের একটা পার্টিকুলার সয়েলে যদি অর্গানিক কন্টেন্ট 25% বা তার চেয়ে বেশি হয়, তখনই আমরা তাকে অর্গানিক সয়েল বলি। অর্গানিক সাবস্টেন্স বলতে আমরা এখানে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল সাবস্টেন্স বুঝতে পারবো। কিভাবে এই 25%টা বের করতে হয়, এটা পরবর্তী সয়েল ক্লাসিফিকেশন বা ওই লেকচারগুলোতে আলোচনা করা হবে। আপাতত আমরা জাস্ট জেনে রাখলাম, একটা পার্টিকুলার সয়েলে যদি 25% বা তার চেয়ে বেশি অর্গানিক কন্টেন্ট থাকে, তবে আমরা তাকে বলবো অর্গানিক সয়েল। আর যদি অর্গানিক কন্টেন্টের পরিমাণ অত্যধিক বেশি থাকে, হুইচ ইজ 75% অর অ্যাভাব, তখন আমরা তাকে পিট বলি। সো একটা পার্টিকুলার সয়েলের অর্গানিক কন্টেন্টটা যদি আমরা প্রথমে বের করে নেই, এবং তার ভ্যালু যদি 25% ক্রস করে যায়, তখন আমরা তাকে অর্গানিক সয়েল বলবো। এছাড়া যাই থাকবে এখানে সকল সয়েলকে আমরা ইনঅর্গানিক সয়েল বলবো। তো প্রথম কথাটা হলো অর্গানিক সয়েল বা ইনঅর্গানিক সয়েল, এটা আমাদের জানা কেন প্রয়োজন, কারণ আমরা অ্যাপ্লাইড সায়েন্স পড়ছি, আমাদের এই বিষয় সম্পর্কে আইডিয়া থাকা দরকার। অর্গানিক সয়েলের আরেকটা নাম আছে যেটা আমরা ইন জেনারেল ব্যবহার করি, সেটা হলো প্রবলেমেটিক সয়েল। দ্যাট মিনস অর্গানিক সয়েল একটা জায়গায় থাকা মানেই হলো আমাদের ধরে নিতে হবে সেখানে আমরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবো। লাইক অর্গানিক সয়েল, যদি কোনো একটা জায়গায় যদি অর্গানিক সয়েল থেকে থাকে, তাহলে ওই পার্টিকুলার অর্গানিক সয়েলের ইন জেনারেল লোড বিয়ারিং ক্যাপাসিটি খুব কম থাকে, তার লিকুইড লিমিট হাই থাকে, আবার সেই পার্টিকুলার সয়েলের সেটেলমেন্ট অনেক হাই হয়, আনইভেন সেটেলমেন্টও অনেক সময় ঘটিয়ে থাকে। সো এই যে সমস্যাগুলো, এগুলো যে কোনো ধরনের স্ট্রাকচারের নিচে আমার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা দিতে গেলে এগুলো সবই হলো আমার একটা প্রবলেম, যে প্রবলেমের জন্য আমরা ফাউন্ডেশনটা নরমালি দিতে পারি না, তখন আমাদের অল্টারনেট সলিউশন, রেগুলার থেকে অ্যাভয়েড করে আমাদের অল্টারনেট চিন্তা করতে হয়। সো এই কারণে আমাদের একটা পার্টিকুলার জায়গার অর্গানিক কন্টেন্টটা বের করে নেওয়া উচিত, কারণ যদি অর্গানিক সয়েল হয়, ইন দ্যাট কেস আমাদের হয়তো সেই সয়েলটা অ্যাভয়েড করে লাইক হলো যে আমরা একটা পার্টিকুলার জায়গায় শ্যালো ডেপথে অর্গানিক সয়েল পেলাম, হয়তো বা 6, 7, 10, 12 ফিট পর্যন্ত অর্গানিক সয়েল, তার মানে এখানে আমরা হয়তো বা শ্যালো ফাউন্ডেশন না দিয়ে ডিপ ফাউন্ডেশন বা পাইল এই ধরনের চিন্তা করতে হবে।
আবার একটা পার্টিকুলার জায়গায় সয়েল অর্গানিক সয়েল না, হয়তো 15% 16% অর্গানিক কন্টেন্ট আছে, লজিক্যালি হিসাব করলে এটা অর্গানিক সয়েল না, কিন্তু যেহেতু অর্গানিক কন্টেন্ট বেশি আছে আমাদের ধরে নিতে হবে সয়েলটা ইনঅর্গানিক হলেও এই সয়েলটা কম্পারেটিভলি স্ট্রেংথ কম হবে, সেটেলমেন্টটা হাই হওয়ার পসিবিলিটি আছে। তো এইটার কারণে আসলে আমাদের ইনঅর্গানিক মানে আমাদের পার্টিকুলার সয়েলটা ইনঅর্গানিক না অর্গানিক এটা আমাদের জানা থাকা প্রয়োজন। এরপরে আমাদের সয়েলের আরেকটা ক্লাসিফিকেশনের বেসিস হলো তার সাইজ। তো আমরা আমাদের 2-1 এর যেই ম্যাটেরিয়ালস যে কোর্সটা করে এসেছিলাম অ্যাজ ওয়েল এস আমরা কংক্রিট যে ল্যাবটা করে এসেছিলাম সেখানে আমরা পার্টিকেলের সাইজ সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া আমরা জানি। তো সেখানে আমি অ্যাকচুয়ালি যেহেতু ওটা এর আগে করা হয়ে যাওয়ার কথা অ্যাকর্ডিং টু কোর্স শিডিউল, সেটার সাথে কিছুটা মিল রেখে বলছি। সেটা হলো সেই কোর্সে আমাদের যে পার্টিকেলগুলো 4.76 মিলিমিটার, বা আমি বোঝার সুবিধার্থে যদি বলি 4 নম্বর সিভ, যেই পার্টিকেলগুলো 4 নম্বর সিভে রিটেইন করেছে বা তার চেয়ে বড় ছিল তাদেরকে আমরা কোর্স গ্রেইন পার্টিকেল বলতাম। আর 4 নম্বর সিভের থেকে পাস করে যেত বা 4.76 মিলিমিটারের চাইতে 4.76 মিলিমিটার বা 4 নম্বর সিভের থেকে ছোট থাকতো কিন্তু 200 সিভে রিটেইন করতো বা 0.076 মিলিমিটারের চেয়ে বড় হতো, তাদেরকে আমরা স্যান্ড বলতাম অথবা ফাইন গ্রেইন পার্টিকেল বলতাম। কিন্তু আমরা যখন সয়েল নিয়ে কথা বলবো তখন এই 4.76 থেকে শুরু করে 0.076 পর্যন্ত এই পুরোটাকেই একসাথে আমরা কোর্স গ্রেইন সয়েল বলবো। তাদের আলাদা আলাদা নাম আছে, 4.76 এর উপরে হলে আমরা তাকে গ্রাভেল বলি, এদের আরো ডিটেল আছে বাট সবগুলোকে অ্যাজ এ হোল আমরা গ্রাভেল বলি। এবং 4.76 থেকে 0.076 পর্যন্ত এই সাইজটাকে আমরা স্যান্ড বলি। এটার ভিতরে ভাগ আছে, কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড আলাদা ভাগ, বাট ইন জেনারেল আমরা তাকে স্যান্ড বলি। আর আমরা আমাদের ম্যাটেরিয়ালস কোর্সে 200 সিভ দিয়ে যেগুলো পাস করে চলে যেত, দ্যাট মিন্স 0.076 মিলিমিটারের থেকে যে পার্টিকেলগুলো ছোট ছিল সেগুলোকে ডাস্ট হিসাবে ফেলে দিতাম বা ডাস্ট হিসাবে কাউন্ট করতাম। কিন্তু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সেই পার্টিকেলগুলোকে আমরা বলবো ফাইন গ্রেইন সয়েল এবং তাদেরকে আমরা সিল্ট এবং ক্লে কম্বাইন্ড ওয়েতে বলবো। এবং বাংলাদেশের কনটেক্সে এটা খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। আমাদের দেশ যেহেতু ডেল্টা পলি জমে ল্যান্ড ফরমেশন গুলো নদীর অববাহিকাতে, সো আমাদের দেশে ল্যান্ড ফরমেশনের জন্য এই সিল্ট এন্ড ক্লে ইজ এ বিগ ইস্যু। বিশেষ করে শ্যালো ডেপথে আমাদের টপ সয়েল যেগুলো বাংলাদেশের অধিকাংশ জায়গায়, যে জায়গাগুলো অনেক আগে থেকেই ডেভেলপড হয়ে আছে টপ সয়েল, উপরের দিকে টপ সয়েল বলতে আমি বুঝাতে চাচ্ছি যে উপরের দিকের 10, 12, 15, 20 ফিট পর্যন্ত যদি বলি তাহলে এগুলো সিল্ট এবং ক্লে অধিকাংশ জায়গায় পাওয়া যায় যদি ভরাট জমি না হয়। এবং গ্লোবালি আমাদের দেশের মতন অববাহিকামূলক দেশ যেগুলো লাইক নেদারল্যান্ড বা আদার যে ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে সেই জায়গাগুলোতেও এরকম সিল্ট এবং ক্লে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে টপ সয়েলের ক্ষেত্রে। সো আমরা যদি ইন জেনারেল বলি, আমরা এখন থেকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যখনই কোর্স গ্রেইন শব্দটা শুনবো তখনই আমরা বুঝবো এটা হলো গ্রাভেল এবং স্যান্ডের কম্বিনেশন, অথবা সরাসরি যদি আমরা স্যান্ড বা গ্রাভেল বলবো। আর ফাইন গ্রেইন সয়েল বলতে আমরা অ্যাকচুয়ালি সিল্ট এবং ক্লে বুঝতে পারবো। তাহলে প্রথমটা গেল আমাদের অর্গানিক কন্টেন্টের উপরে। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের পার্টিকেল সাইজের উপর বেস করে তাদের একটা ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপরে 3 এবং 4 এই দুটো বিষয় একটু সম্পর্কিত। সো আমি শুরুতে 3 নম্বর টপিকস যেটা আছে এটা নিয়ে কিছু কথা বলি, তারপর আমি 4 নম্বর টপিকসে চলে যাই। তো 3 নম্বর টপিকসে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যে সয়েলটাকে টেস্ট করব, এই সয়েল তো ফিল্ডে থাকবে, ফিল্ড থেকে এই সয়েলটাকে কালেক্ট করে আমরা ল্যাবে নিয়ে আসব, ল্যাবে নিয়ে এসে তারপর সেই সয়েলের আমরা টেস্ট করব। কিন্তু ফিল্ড থেকে সয়েলটা কালেক্ট করে ল্যাবে এনে, এবং আমরা যেদিন ল্যাবে আনবো আমরা হয়তো টেস্ট করব তার কিছুদিন পরে, আমরা হয়তো আজকে স্যাম্পল নিয়ে এসেছি, হয়তো আমাদের শিডিউল অনুযায়ী টেস্ট করব আরো 7 দিন পরে, তাহলে এই যে কালেকশন করা, আবার আমরা সয়েল স্যাম্পলটা যেখান থেকে কালেক্ট করতেছি 5 ফিট ডেপথ থেকেও কালেক্ট করার প্রয়োজন হতে পারে, 50 ফিট ডেপথ থেকেও কালেক্ট করার প্রয়োজন হতে পারে। সো ফিল্ড থেকে আমরা যে সয়েলটাকে কালেক্ট করছি এবং সেই সয়েলটাকে ট্রান্সপোর্ট করে হয়তো খুলনা থেকে সয়েল কালেক্ট করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে টেস্টের জন্য। সো কালেক্ট করলাম বিভিন্ন ডেপথে এবং সেটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসলাম আরেকটা জায়গায়, এবং যেদিন আনলাম হয়তো তারও অনেক পরে আমি টেস্ট করব, তার মানে তাকে সংরক্ষণও করতে হবে।
তাহলে কালেকশন, ট্রান্সপোর্টেশন এবং সেটার যেই প্রিজার্ভেশন যে প্রসেস, এই পুরো প্রসেসটার উপর বেস করে সয়েলকে দুটা মেজর ক্যাটাগরিতে বা সয়েল স্যাম্পলকে, যে স্যাম্পলটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি টেস্ট করব, মেজর দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলছি আমরা আনডিস্টার্বড সয়েল স্যাম্পল, একটাকে বলছি আমরা ডিস্টার্বড সয়েল স্যাম্পল। আমি একটু পরেই আলোচনা করব যে আনডিস্টার্বড কখন প্রয়োজন হয়, ডিস্টার্ব কখন প্রয়োজন হয়। সো আনডিস্টার্বড সয়েল স্যাম্পল হলো যে আমার এই কালেকশন, ট্রান্সপোর্টেশন এবং প্রিজার্ভেশন এই পুরো প্রসেসের মধ্যে সয়েলের ময়েশ্চার কন্টেন্ট এবং সয়েল স্ট্রাকচার যদি কোনো প্রকার কোনো চেঞ্জ না হয়। ফর এক্সাম্পল, আমি হয়তোবা রাজশাহী থেকে একটা সয়েল স্যাম্পল কালেক্ট করেছি। তো রাজশাহীর একটা স্পেসিফিক প্রজেক্টের 40 ফিট নিচ থেকে আমি একটা সয়েল স্যাম্পল কালেক্ট করেছি। সো 40 ফিট নিচ থেকে সয়েল স্যাম্পলটা কালেক্ট করলাম। তারপরে আমি বিভিন্ন ওয়ে আছে যেগুলো নিয়ে 3-2 তে খুব ডিটেইলে আলোচনা করা হবে, আর আমাদের এই কোর্সেও কিছুটা আলোচনা করব। সো রাজশাহী থেকে সেই সয়েল স্যাম্পলটাকে কালেকশনের বিভিন্ন মেথড আছে, সেই মেথড গুলোতে কালেক্ট করলাম এবং তারপরে আমি ট্রান্সপোর্ট করে আনলাম এবং আমি আমার ল্যাবে প্রিজার্ভ করে টেস্টের সময় টেস্ট করলাম। কালেক্ট এই পুরো প্রসেসে 40 ফিট নিচের মাটিতে যে পরিমাণ ময়েশ্চার ছিল, আমার ল্যাবে টেস্ট করার সময় যদি ময়েশ্চারের পরিমাণ, সয়েলের ময়েশ্চার বলতে সয়েলে কি পরিমাণ পানি অবস্থান করছিল, সেটা যদি সেম থাকে এবং সয়েল স্ট্রাকচার, তার মানে সয়েলের যে পার্টিকেল গুলো একজন আরেকজনের সাথে যেই বন্ডিং এর মাধ্যমে একটা স্ট্রাকচার তৈরি করে থাকে, সেই স্ট্রাকচারটা যদি ইনট্যাক্ট অবস্থায় থাকে, তার মানে কোনো প্রকার কোনো চেঞ্জ না হয়, দ্যাট মিন্স আমার ল্যাবের ইকুইপমেন্টে যে স্যাম্পলটা আমি দিয়েছি সেই স্যাম্পলের ময়েশ্চার কন্টেন্ট এবং সেই স্যাম্পলের স্ট্রাকচার রাজশাহীর ওই পার্টিকুলার প্রজেক্টের 40 ফিট নিচের মাটির ময়েশ্চার কন্টেন্ট এবং স্ট্রাকচারের সাথে যদি মিল থাকে, দেন আমি এই সয়েল স্যাম্পলটাকে বলবো আনডিস্টার্বড সয়েল স্যাম্পল। এবং এটা খুবই ডিফিকাল্ট এবং এটা প্রিজার্ভেশন প্রসেস বা এই প্রসেসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আর ডিস্টার্বড সয়েল স্যাম্পল হলো যে আমি যে সয়েল স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে আসলাম এবং পরবর্তীতে এনে আমি ল্যাবে যখন টেস্ট করলাম, তখন দেখা গেল যে আমি যে স্যাম্পলে টেস্ট করছি তার ময়েশ্চার কন্টেন্ট বা সয়েল স্ট্রাকচারের সাথে ওই পার্টিকুলার প্রজেক্টের ডেপ্থের সয়েল স্ট্রাকচার আর এখন একই রকম নেই, এটা চেঞ্জ স্লাইটলি হোক বা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হোক চেঞ্জ হয়ে গিয়েছে, তখন সেই সয়েল স্যাম্পলটাকে ডিস্টার্বড সয়েল স্যাম্পল বলবো। সো আমরা আনডিস্টার্বড সয়েল স্যাম্পল কি, ডিস্টার্বড সয়েল স্যাম্পল কি বুঝতে পারলাম। এবং স্বভাবতই প্রসেসটা যখন শুনেই আমরা বুঝতে পারতেছি যে আনডিস্টার্বড সয়েলের তুলনায় ডিস্টার্বড সয়েল কালেকশনটা কম্পারেটিভলি ইজি। আর ডিস্টার্বড সয়েল স্যাম্পল কালেকশনও ডিফিকাল্ট, লাইক হলো যখন 70-80 ফিট নিচ থেকে আমাদের সয়েল স্যাম্পল কালেক্ট করতে হয়, সেটা ডিস্টার্ব হলেও যথেষ্ট ডিফিকাল্ট, আর আনডিস্টার্বড সয়েল স্যাম্পল আরো ডিফিকাল্ট। এখন প্রশ্নটা চলে আসতেছে যে এই আনডিস্টার্বড সয়েল কখন কালেক্ট করব, ডিস্টার্বড সয়েল কখন কালেক্ট করব, আর সব সময় কি আনডিস্টার্বই প্রয়োজন হবে না ডিস্টার্ব? কারণ আমরা দেখতে পারতেছি ডিস্টার্ব সয়েল স্যাম্পল আমাদের জন্য কম্পারেটিভলি ইজিয়ার। তো এইটার উত্তর আমরা পেয়ে যাব আমাদের এই 4 নম্বর টপিকসে। তো 4 নম্বর টপিকসে আমরা সয়েলের যে বিভিন্ন প্রপার্টির যে টেস্টগুলো আছে, এই টেস্টগুলোর নাম দেখতে পাচ্ছি। অলরেডি আমরা যারা 3-4 ল্যাব পেড ইন্ট্রোডাকশনটা করে ফেলেছি, সেখানে কিন্তু এই এক্সপেরিমেন্টের নামগুলো, তাদের জন্য কিন্তু আমাদের এই নাম আর নতুন হওয়ার কথা না। আমরা কিন্তু সেই ল্যাবে এই টেস্টগুলো দেখেছি, সেই সেশনালে আন্ডারে, যে আমরা একটা পার্টিকুলার সয়েলের সিভ অ্যানালাইসিস করব, হাইড্রোমিটার অ্যানালাইসিস, স্পেসিফিক গ্র্যাভিটি কম্পেয়ার, এরকম বিভিন্ন টেস্টের নাম আছে। এই টেস্টগুলো কিন্তু আমরা মোরাললেস প্রায় সবগুলো টেস্টই আমরা হয়তো ট্রাইক্সিয়াল করব না, বাট মোরাললেস বাকি সবগুলো টেস্টই কিন্তু আমরা 3-4 সেশনালের আন্ডারে করব। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সয়েলের এই যত প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলোকে আবার মেজর দুইটা ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ, আর একটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ। এখন ইন্ডেক্স প্রপার্টির আন্ডারে কারা পড়ছে দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্রপার্টির আন্ডারে কারা পড়ছে দেখতে পাচ্ছি। এখন ইস্যুটা হলো, যখন আমি একটা পার্টিকুলার সয়েলের ইন্ডেক্স প্রপার্টি গুলো বের করতে যাব, দ্যাট মিন্স সিভ অ্যানালাইসিস, হাইড্রোমিটার, রিলেটিভ ডেনসিটি, এগুলো যখন টেস্ট করতে যাব ইন্ডেক্স প্রপার্টি, তখন সয়েল স্যাম্পলটা যদি ডিস্টার্ব হয় আমাদের কোনো সমস্যা নেই, আমরা ডিস্টার্ব সয়েল স্যাম্পল দিয়েও এই টেস্টগুলো কন্ডাক্ট করতে পারবো এবং কন্ডাক্ট করে যে ইনফরমেশনটা পাবো সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। কিন্তু সয়েলের যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ, কনসলিউশন, এই টেস্টগুলো করার জন্য আমাদের অবশ্যই আনডিস্টার্বড সয়েল স্যাম্পল লাগবে। এই নিচের টেস্টগুলো করার জন্য আমাদের অবশ্যই আনডিস্টার্বড সয়েল স্যাম্পল লাগবে। তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আনডিস্টার্বড সয়েল স্যাম্পল আর ডিস্টার্বড সয়েল স্যাম্পল কখন আমাদের ব্যবহার করতে হবে। এখন প্রশ্নটা হলো
যে ইন্ডেক্স প্রপার্টিও তো সয়েলের প্রপার্টি, আর ইঞ্জিনিয়ারিং প্রপার্টিও সয়েলের প্রপার্টি, ইন্ডেক্স প্রপার্টিও দরকার, এবং ইন্ডেক্স প্রপার্টিটা ডিস্টার্ব সয়েল স্যাম্পল দিয়ে করা যায়। সুতরাং এবং ডিস্টার্ব সয়েল স্যাম্পলটা কিন্তু কালেক্ট করা খুবই বা এটাকে প্রিজার্ভ করা খুবই সহজ। তাহলে আমরা কোন দিকে যাব? আমরা ইন্ডেক্স প্রপার্টি টেস্ট করেই কি কাজ শেষ করে দিব, না ইঞ্জিনিয়ারিং বা ইন্ডেক্স প্রপার্টির অ্যাপ্লিকেশন কি, ইঞ্জিনিয়ারিং প্রপার্টির অ্যাপ্লিকেশনটা কি, সেটা যদি আমি একটু বলতে যাই, তাহলে একটা পার্টিকুলার সয়েলের ইন্ডেক্স প্রপার্টি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সয়েল সম্পর্কে আইডিয়া করতে পারবো, প্রিসাইজ ডিজাইন করতে পারবো না। কিন্তু প্রিসাইজ ডিজাইন করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি লাগবে। তো এই যে কথাটা আমি বললাম, এটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, এটাকে আমি এক্সাম্পল আকারে নিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা আমাদের আসিফুল্লাহ ইউনিভার্সিটির নিচের বেস, আমাদের প্রজেক্টের নিচের মাটির ইন্ডেক্স প্রপার্টি আমাদের জানা আছে। সো আসিফুল্লাহ ইউনিভার্সিটি যেখানে আছে সেখানকার সয়েলের ইন্ডেক্স প্রপার্টি আমার জানা আছে। আবার আমি হয়তোবা ফার্ম গেটে আরেকটা প্রজেক্ট আছে আমার, সেই প্রজেক্টেরও ইন্ডেক্স প্রপার্টি আমার জানা আছে। তাহলে এই যে দুইটা লোকেশনের ইন্ডেক্স প্রপার্টি জানি, এইটার থেকে আমি এতটুকু আইডিয়া করতে পারবো যে আসিফুল্লাহ ইউনিভার্সিটির সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি বেশি, না ফার্ম গেটের সয়েলের লোড বিয়ারিং ক্যাপাসিটি বেশি। আসিফুল্লাহ ইউনিভার্সিটির সয়েলে স্ট্রাকচার দিলে, একই ধরনের স্ট্রাকচার যদি প্রোভাইড করি, সেটেলমেন্ট বেশি হবে, না ফার্ম গেটের সয়েলের সেটেলমেন্ট বেশি হবে। দ্যাট মিন্স আমরা একটা ধারণা করতে পারবো কার বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে, কার সেটেলমেন্ট বেশি হবে, বা কার স্ট্যাবিলিটি বেশি হবে। কিন্তু আমরা এইটা বলতে পারবো না যে লোড বিয়ারিং ক্যাপাসিটিটার পরিমাণ কত, লাইক 1 TSF 2 TSF, মানে পার স্কয়ার ফিটে কি 1 টন লোড নিতে পারে, না 2 টন নিতে পারে, না 3 টন। আবার সেটেলমেন্ট হলে 1 ইঞ্চি 2 ইঞ্চি না 3, কি পরিমাণ সেটেলমেন্ট হচ্ছে। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ইন্ডেক্স প্রপার্টি জানা থাকলে আমরা বলতে পারবো যে এই সয়েলের থেকে এই সয়েলটা হয়তো বেটার হবে। কিন্তু আমি যখন ডিজাইন করতে যাব একটা পার্টিকুলার স্ট্রাকচার, তখন আমার ফুটিং সাইজ লাগবে, আমার সেটেলমেন্ট ক্যালকুলেশনের জন্য ফুটিং সাইজ নিতে হবে, প্লাস তার সেটেলমেন্ট দিয়ে তার ফেইলারটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। এই বিষয়গুলো কিন্তু ইন্ডেক্স প্রপার্টি থেকে জানা যাবে না। এই জিনিসগুলো জানার জন্য আমার লাগবে হলো ইঞ্জিনিয়ারিং প্রপার্টি। সো একটা পার্টিকুলার প্রজেক্টের ইন্ডেক্স প্রপার্টি দিয়ে আমরা সেখানকার ডিজাইন সম্পর্কে আইডিয়া করতে পারবো, বাট প্রিসাইজ ডিজাইন যখন আমাদের প্রয়োজন পড়বে, তখন কিন্তু অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিগুলো ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে। সো আমরা মোটামুটি ভাবে চেষ্টা করা হলো এখানে যে খুবই সংক্ষিপ্ত আকারে সয়েলের যে এই যে টার্মিনোলজি গুলো আছে, এগুলো হয়তো থ্রো আউট পুরো সেমিস্টার না, আমি বলবো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার জুড়ে হয়তো এই বিষয়গুলো বারবার ফেরত আসবে। আমি চেষ্টা করলাম যে একই সাথে সবগুলো টপিকসকে অ্যাড্রেস করার, এবং এইগুলোর প্রত্যেকটারই আবার ইলাবোরেশন আমরা ফেজ বাই ফেজ যখন আলোচনা করব তখন আমাদের প্রয়োজন পড়বে। তো জাস্ট শুরুতে ইন্ট্রোডাকশন এই কথাগুলো বলে নেওয়া, যে পরবর্তীতে যখনই আসবে আমরা এই জায়গাগুলোকে আবার যদি রিকল করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এবার চলে যাচ্ছি আমাদের আজকের যে আলোচ্য বিষয়, প্লাস্টিসিটি এন্ড স্ট্রাকচার অফ সয়েল, এই বিষয়টায়। তো প্লাস্টিসিটি এন্ড স্ট্রাকচার অফ সয়েল এই টপিকসটাই যখন আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি, এই জায়গাটা কিন্তু প্লাস্টিসিটি এন্ড স্ট্রাকচার অফ সয়েল, এই জায়গাটা কিন্তু মেইনলি ডিল উইথ ফাইন গ্রেইন সয়েল, দ্যাট মিন্স সিল্ট এন্ড ক্লে। তার মানে আগেরটা যদি আমরা আসি, দ্যাট মিন্স সিল্ট এবং ক্লে মেইনলি আমাদের আলোচনার বিষয় আসবে যখন আমরা প্লাস্টিসিটি এন্ড স্ট্রাকচার অফ সয়েলে আলোচনাটাকে প্রসিড করব। তো এখানে আমরা যে আলোচনাগুলো করব এখানে মোটামুটি ভাবে বর্ণনা করা আছে, এটা আমি তোমাদেরকে বলবো পড়ে নেওয়ার জন্য। আমি মেইনলি থ্রু আউট দ্য বই ফলো করব, বাট আমি বইয়ে হয়তো গ্রাফগুলো বা এই বিষয়গুলো অ্যাড্রেস করব। ওকে, সো প্লাস্টিসিটি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, বা এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আটারবার্গ লিমিট, যেটা আমরা আমাদের 344 ল্যাবেও করব, বা কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে ইন্ডেক্স প্রপার্টির আন্ডারে একটা টার্মিনোলজি ছিল আটারবার্গ লিমিট। সো আমাদের সয়েল যদি ফাইন গ্রেইন হয়, দ্যাট মিন্স সিল্ট এবং ক্লে টাইপ সয়েল হয়, ইন দ্যাট কেস আটারবার্গ লিমিট খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি। তো আটারবার্গ লিমিটটা কি, বা এই যে আটারবার্গ লিমিটের আন্ডারে এই যে বিভিন্ন লিমিট দেওয়া আছে, শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট বা লিকুইড লিমিট, এই বিষয়গুলো কি সেগুলো একটু আমি আলোচনা আনতে চাচ্ছি। তো সেটার ব্যাপারে কথা বলতে গেলে শুরুতেই যার কথা বলতে হয়, সায়েন্টিস্ট আটারবার্গ। তো সায়েন্টিস্ট আটারবার্গ 19th সেঞ্চুরির শুরুতে উনি একটা বিষয় অবজার্ভ করলেন যে ফাইন গ্রেইন সয়েল, দ্যাট মিন্স সিল্ট এবং ক্লে ময়েশ্চারের প্রেজেন্সে, ময়েশ্চার বলতে পানির
পরিমাণটা আমি বলবো, ময়েশ্চারের প্রেজেন্সে তার এক এক রকম বিহেভিয়ার হয়। দ্যাট মিনস আমাদের চারপাশে, এবং এটা আমি তোমাদের নেচারের সাথে আমি এটাকে কোরিলেট করে একটু বলবো, যে আমাদের নেচারে আমরা যদি একটা কাদা মাটি যদি খুবই শুকনো অবস্থায় থাকে, তাহলে তার একটা অবস্থা হয়, এবং তার ভিতরে ময়েশ্চার ধীরে বাড়াতে থাকলে তার বিহেভিয়ার আর একরকম হয়। তো উনি এই বিহেভিয়ারটাকেই অ্যাকচুয়ালি ক্লাসিফাই করেছেন। তো উনি বলতে চাচ্ছেন এখানে যে আমাদের একটা পার্টিকুলার সয়েল, ফাইন গ্রেন সয়েল হুইচ ইজ সিল্ট অ্যান্ড ক্লে, এটা যদি একেবারেই ড্রাই অবস্থায় থাকে, যেটার ভিতরে একদমই কম পরিমাণ ময়েশ্চার আছে, তাহলে সয়েলের ওই অবস্থাটাকে উনি বলতেছেন সলিড অবস্থা। এবার এই সলিড অবস্থার যে সয়েলটা আছে, এটার সাথে যদি সামান্য কিছু পানি যোগ করা হয় এবং ধীরে ধীরে যদি পানি যোগ করে যাওয়া হয়, তাহলে আলাদা আলাদা অবস্থা শো করে। সেই অনুযায়ী উনি সেমি সলিড, প্লাস্টিক এবং লিকুইড, এই চারটা অবস্থাকে উনি বর্ণনা করেছেন। এখন আমি আমাদের প্র্যাকটিক্যাল অবজারভেশনের সাথে আমি একটু ম্যাচ করে তোমাদের বোঝার সুবিধার্থে বলছি। তো উনি সলিড, সায়েন্টিস্ট আটারবার্গ সলিড বলতে অ্যাকচুয়ালি কি মিন করেছেন সেটা যদি আমি একটু অ্যাড্রেস করি। উনি অ্যাকচুয়ালি সলিড বলতে যেটা মিন করেছে সেটা হলো, আমরা আমাদের চারপাশে যদি একটা কাদা মাটির দলা যেটা একদম শুকনো অবস্থায় আছে, সেটাকে যদি আমরা আমাদের দুই হাতে নিই, দুই হাতের মাঝখানে নিয়ে যদি এটার উপর আমরা প্রেসার অ্যাপ্লাই করি, প্রেসার অ্যাপ্লাই করলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই মাটির যে একটা লাম্প আছে, এই লাম্পটাকে ভাঙার জন্য আমাদেরকে অনেক বেশি প্রেসার অ্যাপ্লাই করতে হচ্ছে, কিন্তু আমরা সহজে এটাকে ভাঙতে পারছি না। এবং এই প্রেসার অ্যাপ্লাই করতে করতে যখন এটা ভেঙে যাবে, তখন এটা আবার একেবারে পাউডারের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। তাহলে সয়েলের এই যে অবস্থা, একেবারে কম পরিমাণ ময়েশ্চার থাকার ফলে যে একটা অবস্থা শো করতেছে, এইটাকেই অ্যাকচুয়ালি উনি ডিনোট করেছেন সয়েলের সলিড অবস্থা। এবং আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়ে বললাম যে সলিড অবস্থায় কি হবে, তার উপরে লোড অ্যাপ্লাই যখন করব, তখন দেখা যাবে তাকে ডিফর্ম করার জন্য অনেক বেশি পরিমাণ লোড অ্যাপ্লাই করতে হবে। সো এটা যদি স্ট্রেস স্ট্রেইন প্রোফাইলে যাই, তাহলে দেখা যাবে তার স্ট্রেইনের পরিমাণ অল্প হবে কিন্তু স্ট্রেসের পরিমাণ অনেক বেশি হবে। সো এখান থেকে স্ট্রেস স্ট্রেন গ্রাফটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই যে সয়েলটা কিছুক্ষণ আগে বললাম যে একেবারে একটা শুকনো মাটির লাম্প নিলাম, তাকে হাত দিয়ে প্রেসার দিলে অনেক বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন পড়তেছে, এবং এটা যখন ফেল করতেছে একেবারে পাউডারের মতন ফেল করে যাচ্ছে, এটাকেই উনি বলছেন সায়েন্টিস্ট আটারবার্গ সলিড অবস্থা। এবার এই সয়েলের ভিতর যদি সামান্য কিছু পরিমাণ পানি যোগ করে দেওয়া হয়, অল্প কিছু ময়েশ্চার যদি যোগ করা হয়, যোগ করে এবার এই সয়েলের একটা লাম্প নিয়ে যদি এটার উপরে আমি আবার একটা প্রেসার অ্যাপ্লাই করি, হাত দিয়ে প্রেসার অ্যাপ্লাই করি, দেখা যাবে আগে যে পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছিল তার থেকে কম প্রেসারে এই সয়েলটা ধীরে ধীরে ডিফর্ম হয়ে যাচ্ছে, বা আমি আমার হাত দিয়ে সয়েলটাকে স্ট্রেন বা তার ডিফর্মেশন ঘটাতে পারতেছি। কিন্তু সলিড অবস্থায় আমি যখন প্রেসার দিয়েছিলাম, এই রেজিস্ট্যান্স অনেক বেশি দেখিয়েছে, কিন্তু যখন ফেল করেছে তখন কিন্তু সে পাউডারের মতন ফেল করেছে। আর এখন যেটা হবে, সে যখন ফেল করবে তখন কিন্তু সে পাউডারের মতন ফেল করবে না, সে কিন্তু ক্রাম্বেল করে বিভিন্ন পিসে পিসে আলাদা হয়ে যাবে। এটাকে আমি যদি একটু আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা আমাদের চারপাশে যদি একটু বুঝাতে চাই, তাহলে এটার একটা ভালো এক্সাম্পল হবে যদি আমরা ছোট্ট একটা কেকের পিস নিয়ে যদি আমরা হাত দিয়ে এটার উপর প্রেস করি, একটা সার্কুলার ছোট একটা কেক নিয়ে যদি কেকের উপর এবং নিচে আমরা প্রেস করি, দেখা যাবে কেকটা কি হয়। কেকটা তার, এই যে আমি যদি এখানে একটা সিম্পল কেকের মতন যদি আমরা এরকম একটা ছবি আঁকি, দেখা যাবে কেকটা কি হবে, কেকটা এরকম ক্রাম্বল করবে, এরকম জায়গায় জায়গায় ক্রাম্বল করে ভেঙে পিস বাই পিস আকারে চলে আসবে। সো এবং এটা আমরা কিন্তু আমাদের ন্যাচারেও দেখি যে একটা সয়েল যখন একেবারে ড্রাই অবস্থায় থাকে, ক্লে টাইপ সয়েল, পাউডারের মতন ভেঙে যায়, কিন্তু একটু যদি পানি থাকে হালকা ময়েশ্চার, তাকে কিন্তু প্রেসার দিলে এরকম ক্র্যাক করে হয়তোবা 6, 7, 8টা পিস আকারে ভেঙে চলে আসবে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু ময়েশ্চার যোগ হওয়ার কারণে, সলিডের সাথে কিছু পরিমাণ ময়েশ্চার যোগ হওয়ার কারণেই কিন্তু এই স্টেজটা তৈরি হয়েছে। এই অবস্থাটাকে উনি বলছে সয়েলের সেমি সলিড অবস্থা। তাহলে সলিডের সাথে কিছু পরিমাণ ময়েশ্চার যোগ হয়ে নতুন একটা বিহেভিয়ার আসলো, সেটাকে উনি বলছেন সেমি সলিড অবস্থা। এবং এটাকে যদি আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে দেই, তাহলে দেখা যাবে ওই আগের পরিমাণই স্ট্রেন হচ্ছে, বাট সেটার জন্য কিন্তু আমার স্ট্রেস কম দিলেই হচ্ছে। সো স্ট্রেন সেম থাকতেছে বাট স্ট্রেস কম দিলেই হচ্ছে। আচ্ছা, এবার এই যে সেমি সলিড যে অবস্থাটাকে, এই অবস্থার সাথে যদি আমি এখন আরো কিছু পানি যোগ করি, তাহলে যে স্টেজটা তৈরি হবে এটাকে আমরা বলবো তার প্লাস্টিক স্টেজ।
তো প্লাস্টিক স্টেজ বলতে আমরা কি বুঝি? প্লাস্টিক স্টেজটাকে যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল সার্কামস্টেন্স চারদিকের সাথে যদি একটু রিলেট করার চেষ্টা করি, সেটা হলো আমরা বিভিন্ন মাটির পাত্র তৈরি করতে দেখি। তো মাটির পাত্রগুলো যখন তৈরি করে তখন কিন্তু আমরা দেখি যে সেই সয়েলের সাথে কিছু পরিমাণ পানি যোগ করে তাকে যে কোনো শেপ তৈরি করা যায়, এবং যেই শেপটা দেওয়া হয় সেই শেপটা কিন্তু সে ধরে রাখে বা সেই অবস্থানটাকে কিন্তু হোল্ড করে। এই অবস্থাটাকে বলতেছে সয়েলের প্লাস্টিক অবস্থা। তার মানে সয়েলে এখন এই পরিমাণ ময়েশ্চার আছে যে এই সয়েলটাকে যে কোনো একটা শেপে নিয়ে যাওয়া যাবে খুবই ইজিলি, এবং যেই শেপে নিয়ে যাওয়া হোক না কেন সে তার সেই অবস্থাটা বা সেই শেপটাকে ধরে রাখবে। সয়েলের এই অবস্থাটাকে উনি বলছেন সয়েলের প্লাস্টিক অবস্থা। তাহলে আমরা সলিড অবস্থা থেকে দেখলাম সলিডের সাথে কিছু ময়েশ্চার যোগ করা হলো, হয়ে গেল সেমি সলিড। সেমি সলিডের সাথে আবার কিছু ময়েশ্চার যোগ করা হলো, চলে আসলো তার প্লাস্টিক অবস্থা। এবার এই প্লাস্টিক অবস্থার সাথে যদি এখন আমরা আরো কিছু পানি যোগ করি, এই আরো কিছু যদি পানি যোগ করি তাহলে তার যে অবস্থাটা হবে সেটাকে বলা হচ্ছে তার লিকুইড স্টেজ। তো লিকুইড স্টেজ বলতে আমি আবারও আগের এক্সাম্পলটাকে যদি একটু রিকল করি, যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মাটির একটা পাত্র যে তৈরি করার জন্য, মাটির একটা পাত্র যখন তৈরি করছি তখন আমরা যে কোনো শেপে তাকে নিয়ে যেতে পারছি, বাট সেই মাটির পাত্রে যদি অতিরিক্ত পরিমাণ পানি যোগ করা হয় তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে সে কিন্তু তার শেপ আর রাখতে পারছে না, সে কিন্তু একটা সাইড হয়তো ভেঙে ইনক্লাইন হয়ে পড়ে যাচ্ছে। সো যখন একটা পার্টিকুলার সয়েলে ময়েশ্চারের পরিমাণ মানে একটা সার্টেন পরিমাণ ময়েশ্চার চলে আসে যে এরপর সে আর তার নিজস্ব শেপটা ধরে রাখতে পারে না, কলাপস করে, ওই অবস্থার ময়েশ্চার কন্টেন্ট বা ওই অবস্থাটাকেই বলা হচ্ছে তার লিকুইড স্টেজ, বা ওই অবস্থার ময়েশ্চার কন্টেন্টকে বলা হচ্ছে লিকুইড অবস্থার ময়েশ্চার কন্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন গ্রেইন সয়েলে ময়েশ্চার একদম কম থাকলে তাকে সলিড বলছি, একটু বাড়ানো হলে সেমি সলিড, তারপরে প্লাস্টিক, দ্যাট মিন্স যে কোনো শেপ দিলে সেই শেপটা সে ধরে রাখবে। আর লিকুইড অবস্থা হলো এমন একটা অবস্থা যে এত বেশি পরিমাণ ময়েশ্চার চলে আসছে সে আর তার নিজস্ব শেপটা এখন ধরে রাখতে পারছে না, ফেল করে যাচ্ছে। তাহলে আমরা ফাইন গ্রেইন সয়েলের ময়েশ্চারের প্রেজেন্সে চারটা স্টেজের কথা দেখতে পারলাম। এই স্টেজগুলোকেই উনি কতগুলো লিমিট দ্বারা ভাগ করে দিয়েছেন, এগুলোকেই উনি বলছেন আটারবার্গ লিমিট। তার মানে এই যে ময়েশ্চার কন্টেন্ট সলিড থেকে সেমি সলিড, সেমি সলিড থেকে প্লাস্টিক এবং প্লাস্টিক থেকে লিমিটে যাওয়ার জন্য যে ময়েশ্চার কন্টেন্টটা লাগে সেটাকেই উনি কতগুলো রেঞ্জে ভাগ করে দিয়েছেন। সেই রেঞ্জগুলোকে বলছে শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট এন্ড লিকুইড লিমিট, এবং এদেরকে সম্মিলিতভাবেই বলা হয় আটারবার্গ লিমিট। সো এখান থেকে আমরা জিনিসটা বুঝতে পারতেছি আমরা বিভিন্ন টেস্টের মেকানিজম আছে যেটা আজকের ক্লাসে আলোচনা করা হবে না, নেক্সট ক্লাসে আলোচনা করা হবে, যে আমরা সয়েলের টেস্ট করার বিভিন্ন মেথোডোলজি আছে। আমরা টেস্ট করলাম, টেস্ট করে ধরে নিলাম এই একটা পার্টিকুলার সয়েলের শ্রিঙ্কেজ লিমিটের ভ্যালু পেয়ে গেলাম, ফর এক্সাম্পল 8%। আমরা প্লাস্টিক লিমিটটা পেয়ে গেলাম ফর এক্সাম্পল 15%, আর আমরা লিকুইড লিমিটের ভ্যালুটা পেয়ে গেলাম ফর সে 26% ময়েশ্চার। এই কথাটার মানে হলো এই পার্টিকুলার সয়েলে ময়েশ্চার কন্টেন্ট যদি 8% এর আশেপাশে চলে আসে তখন এই সয়েলটা সেমি সলিড থেকে সলিড থেকে সেমি সলিডের মতন বিহেভিয়ার শুরু করে দিবে, এবং 8% ময়েশ্চার থেকে 15% ময়েশ্চার পর্যন্ত তার বিহেভিয়ারটা হবে সেমি সলিডের, এবং যখন এই সয়েলে ময়েশ্চার কন্টেন্টটা 15% এর কাছাকাছি চলে আসবে বা 15% ক্রস করে যাবে তখন তার বিহেভিয়ার হবে প্লাস্টিকের মতন, এবং প্লাস্টিক 15 থেকে 26%, 15% ময়েশ্চার থেকে 26% ময়েশ্চার পর্যন্ত তার বিহেভিয়ার হবে অ্যাপ্রক্সিমেটলি প্লাস্টিকের মতন, এবং তার ময়েশ্চার কন্টেন্টটা যখন অ্যাপ্রক্সিমেটলি 26% এর মতন হয়ে যাবে তখন তার বিহেভিয়ারটা হবে লাইক লিকুইডের মতন। এবং এটা বিশেষ করে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট আমাদের খুবই প্রয়োজন হয়, কারণ আমরা যে কোনো জায়গায় যখন রাস্তা বা অন্য কোনো টার্মিনোলজি তৈরি করতে চাই তখন সয়েলগুলোকে কম্প্যাক্ট করতে হয়। সো কম্প্যাক্ট করার জন্য সয়েলটাকে কিন্তু ডিফর্ম করার প্রয়োজন পড়ে। সো ডিফর্ম করার জন্য এই প্লাস্টিকের অবস্থাটা জানার প্রয়োজন পড়ে। আবার আমরা লিকুইড লিমিটটা কেন জানতে হয়? কারণ একটা সয়েল যখনই লিকুইড স্টেজে চলে আসে তখনই কিন্তু তার আর নিজস্ব লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে না, সে কিন্তু ফেল করে যায়, যেটা আমরা দেখি আমাদের দেশে আমরা প্রায় বিশেষ করে রেইনি সিজনে দেখি যে পাহাড়ের একটা সাইড ভেঙে স্লাইড করে চলে আসছে, পাহাড় ধস হয়ে যাচ্ছে, তাহলে ওই সময় ময়েশ্চার যোগ হতে হতে ওই জায়গার সয়েল যে ফেইলার প্লেনের সয়েলটা লিকুইড স্টেজে চলে আসে এবং তখন দেখা যায় সে স্লাইড করে চলে যায়। অথবা আমরা অনেক ক্ষেত্রে হয়তো মাড ফ্লো দেখেছি, যে বিশেষ করে এগুলো পাহাড়ি এলাকায় বেশি হয়, যে
নদী থেকে পানি যোগ হয়ে কাদা মাটি, পানির মতন করে কাদা মাটির একটা স্রোতের অবস্থা সৃষ্টি হয়, সেটাও কিন্তু সয়েলের লিকুইড অবস্থা। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকলো, যে আমাদের পার্টিকুলার সয়েল, বিশেষ করে ফাইন গ্রেন সয়েলের যে চারটা অবস্থা, সলিড, সেমি সলিড, প্লাস্টিক এন্ড লিকুইড অবস্থা, এবং তাদের উপর বেস করে তাদের যে তিনটা লিমিট, এই লিমিটের ভ্যালুগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, যে এই ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় এবং এদের সিগনিফিকেন্স কি। একটা সয়েলে ইঞ্জিনিয়ার, আমি জানলাম যে এটা একটা সয়েলের লিকুইড লিমিট 26 এবং জানলাম আরেকটা সয়েলের লিকুইড লিমিট 30, এখান থেকে আমার রিয়েলাইজেশনটা কি হবে বা আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, এই যে বিষয়গুলো আছে, সাথে আরো অনেক টার্মিনোলজি আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।